আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবল উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরে বিস্তারিত। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আপনাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে শামসুল আলম লিটন। তিনি সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। আপনাকে স্বাগত জানাই শামসুল আলম লিটন। আপনার সাথে যাওয়ার আগে যেহেতু ফলাফলটা বলছিলাম, ফলাফলের একটা ছোট তথ্য আপনাদেরকে জানিয়ে রেখে দর্শক, উৎসবমুখর পরিবেশে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এটি আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও ভোট দিয়েছেন। বিভিন্ন কেন্দ্র থেকে এর মধ্যে বেসরকারি ফলাফল আসছে। এখন পর্যন্ত মোট 184টি আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি। এর মধ্যে 130টি আসনে জয়ী হয়েছে বিএনপি জোট, আর জামায়াত জোট পেয়েছে 46টি আসনে প্রাথমিক জয়। এছাড়া 7টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, আর একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন। ভোটের লড়াইয়ে বগুড়া 6 এবং ঢাকা 17 এই দুটি আসন থেকেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলোচিত ঢাকা 8 আসনে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারিকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া কিশোরগঞ্জ 4-এ বিএনপির ফজলুর রহমান জয় পেয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরকে হারিয়ে জিতেছেন বিএনপির মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া ফরিদপুর 4-এ বিএনপির শহীদুল ইসলাম বাবুল, ঝিনাইদহ 1 আসনে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান, রাজবাড়ী 2 আসনে বিএনপির হারুনুর রশিদ, জয়পুরহাট 2 আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল বারী জয়ী হয়েছেন। কুড়িগ্রাম 4-এ জামায়াতের মুস্তাফিজুর রহমান, কুমিল্লা 4-এ এনসিপির হাসরাত আবদুল্লাহ, কুমিল্লা 3-এ বিএনপির মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাতক্ষীরা 2-এ জামায়াতের আব্দুল খালেক, নাটোর 3 আসনে বিএনপির আনোয়ারুল ইসলাম আনু, পটুয়াখালী 4-এ বিএনপির এবিএম মোশাররফ হোসেন প্রাথমিক জয় পেয়েছেন। কিশোরগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। জয়ের সংবাদে অনেক এলাকায় উল্লাস করছেন জয়ী প্রার্থীদের অনুসারীরা। এখানে আমরা যে তথ্য দিলাম সবার তথ্য দেওয়া যায়নি। শুরুতেই আপনাদেরকে জানিয়েছি 184টি আসনে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা কয়েকজনের নাম উল্লেখ করলাম। আস্তে আস্তে আমাদের হাতে যখন আরও তথ্য আসবে সেই নামগুলো আরও যুক্ত হতে থাকবে। আমরা যেই তথ্যটি যে কথা বলেছিলাম, আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শামসুল আলম লিটন, তার কাছ থেকে একটু তথ্য জানি। শামসুল আলম লিটন, আপনাকে আবারও স্বাগত। এই সার্বিক নির্বাচন আজকে যেটা হলো, সেটিকে আপনি কোন পাল্লায় মাপবেন? ইনক্লুসিভ এবং সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর। আমি 4টি কথা বললাম। আমি শেষটা দিয়ে শুরু করি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, এটা 1 বছর আগে যখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যখন বলছিলেন, তখন অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি, অনেকেই বুঝেছেন এবং অনেকে অন্যভাবে নিয়েছেন এবং কেউ কেউ হাসি তামাশাও করেছেন। কিন্তু বাংলাদেশে মাত্র 3টি নির্বাচন, 91, 96 এবং 2001-এর নির্বাচন, এই ছাড়া যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে কম এবং বেশি অভিযোগ, এবং এটা আমরা সবাই জানি। তো কথাটা হচ্ছে যে উৎসবমুখর পরিবেশের কথা আমি বললাম। ইনক্লুসিভনেস অবশ্যই ইনক্লুসিভ হয়েছে, কারণ যেই বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে নাই, থাকলে খুব ভালো হতো, অবশ্যই ভালো হতো। কিন্তু আমি মনে করি না থাকার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সারির নেতারা চলে গেছেন। আমি পালিয়ে গেছেন কথাটা বলতে চাই না, এই কারণে বলতে চাই না যে তারা সকলে একই দোষে দুষ্ট নয়। তাদের বিচার প্রক্রিয়া চলছে এবং তাদের নিরাপত্তা যেখানেই থাকুন তারা পৃথিবীর, তারা রাজনৈতিক কারণে যদি হয়ে থাকে সেটা একটি ব্যাপার। কিন্তু যদি অপরাধের কারণে, মানবতা বিরোধী অপরাধের কারণে হয়ে থাকে, এই নির্বাচনে তারা যদি উপস্থিত থাকতেন, তাহলে তাদের গত 1-1.5 মাস 2 মাসে তাদের অনেকেরই নিরাপত্তা বিঘ্নিত হতো। তাদের কারণে যেভাবে দেশের অনেক জায়গায় অনেক ধরনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেটা হতে পারতো। সুতরাং তাদের নিরাপত্তার জন্যই, আর তৃতীয়ত হয়তো তারা দেশে ফিরতেও পারতেন না, অথবা এখন যেহেতু মামলাগুলো চলমান, সুতরাং এই পুরো গণহত্যার বিচারটি, কারণ গণহত্যা কেন? কারণ আজকের এই নির্বাচনটি এমনি হয় না। এই নির্বাচনটি হওয়ার কথা ছিল 1929 সালে। যেভাবে 14 সাল থেকে তথাকথিত নির্বাচন, মাধ্যমে ইউনিয়ন কাউন্সিল থেকে প্রেসিডেন্ট পর্যন্ত যেভাবে অনিয়মতান্ত্রিকভাবে এবং 14 সাল থেকে কমপ্লিট সাংবিধানিক অনিয়মের মধ্য দিয়ে, অবৈধতার মধ্য দিয়ে একটা দেশকে চালিয়ে নিয়ে যাওয়া, এই নির্বাচনটি আপনাদের এই ডিবিসি চ্যানেলে কিন্তু লালের প্রাধান্য আছে। এটাকে আমি যদি রক্তের সাগর বলে থাকি, এটা হচ্ছে জুলাই আগস্টের রক্তের সাগরের উপর ভাসছে এই নির্বাচন। এই নির্বাচন উৎসবমুখর পার্সেন্টেজ দিয়ে হবে না। এই নির্বাচন হচ্ছে শ্বাস নেওয়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে স্বাধীনতাকে পুনরুদ্ধারের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে আধিপত্যবাদকে বিদায় দেওয়ার পরে সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা রিপাবলিকের পথে যাত্রার নির্বাচন। সুতরাং আপনি আশা করি 4টি বিষয় পেয়েছেন। খুঁটিনাটি যে সমস্ত 3টি কেন্দ্রে, 3টি আসনে কিছু কিছু ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে যদি রিটার্নিং অফিসার যদি রিকমেন্ড করেন, ডেফিনেটলি এগুলো
সমাধান করা উচিত, অথবা যেসব কেন্দ্রের ফলাফল সঠিক হচ্ছে না, হয় নাই, অথবা বিশৃঙ্খলার কারণে স্থগিত হয়েছে, সেগুলো পুনর্নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং নির্বাচনে মিডিয়ার গত 1-2 মাসে যে মিডিয়াতে যে সন্ত্রাস হয়েছে, তথ্য সন্ত্রাস, প্রতি ঘন্টায় আমার টাইমলাইনে এসছে অন্তত মিনিমাম 3 থেকে 400, এবং এর মধ্যে আমি কোন দল কতটা করেছে সেটা আমি জানি না, কিন্তু আমি যেহেতু দীর্ঘ 3 দশকের বেশি সাংবাদিকতা করি, সুতরাং আমার ধারণা, এবং আমি যেহেতু ডলারে এই বুস্টিংটা কেনার ব্যাপারটা আমি জানি, ইউটিউব এবং ফেসবুকে অন্তত কম করে হলেও প্রতি সপ্তাহে 200-300 এমনকি 500 কোটি টাকাও লাগতে পারে। কারণ আমার ফেসবুকের এটা খুবই লিমিটেড। আমার অরিজিনাল ফেসবুকটি 2014 সালের 29শে ডিসেম্বর সমন্বয়কদের সঙ্গে শুরু করে, আমি অসমন্বয়ক, আমি বাইরের একজন হিউম্যান রাইটস ওয়ার্কার, আমারটা পেজও খাইয়ে ফেলেছে দা এ টিম নামের যে এক্সাইল্ড দস্যু বাহিনী। তো আমি মনে করি এই পুরো জিনিসটা 2 ধরনের তাণ্ডব হয়েছে। একটা হচ্ছে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার জন্য বাইরের বিভিন্ন পোস্ট, যেগুলো বেশিরভাগই আমাদের নেবারিং কান্ট্রি থেকে হয়েছে, আমরা রুট দেখেছি। মিডিয়া দেশের ভিতরে রাজনীতি নাকি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমের, আমি মিডিয়া অবশ্যই এখন মিডিয়া কিন্তু ডমিনেট করছে। আপনি জানেন যে জনমতের প্রতিফলনে কিন্তু এটা ঘটেছে, এবং জনমতে এটা কতটুকু ঘটেছে, খবরটা বেশি আপনি এটা অনেকেই বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করা না করার কারণটা হচ্ছে যে আমরা তো প্রচণ্ডভাবে এখনো ক্রিটিক্যাল মাইন্ড দিয়ে কোনো কিছু দেখি না। এটা আমাদের একটা সমস্যা না, এটা বিশ্বের বিভিন্ন দেশেরই সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনে যেটা হয়েছে, দ্বিতীয় নির্বাচনে যেটা হয়েছে, তিনি দ্বিতীয়বার যখন জিতেছেন, 3 বারই লন্ডনে পরপর 4টা জাতীয় নির্বাচন এবং একটা ব্রেক্সিটে কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটা কোম্পানি মিলিয়ন ডলার কেলেঙ্কারি করেছে। এটা প্রুভ হয়েছে ব্রেক্সিটের পরে, এবং এটার বিরুদ্ধে যে ইলেকশন কমিশন যে ইনকোয়ারি কমিটি করেছে, সেটা রিপোর্ট দিয়েছে যে এখানে প্রায় 700-800 মিলিয়ন ডলার এই কাজে খরচ করা হয়েছে, এবং পুরো ব্রেক্সিটে যে রেজাল্ট হওয়ার কথা 80% ইউরোপে থাকার ব্যাপারে, যেহেতু সব দল একসঙ্গে ছিল, সেখানে রেজাল্ট ঘটে গেছে উল্টা। এবং এই যে ঘটনাটা ঘটেছে, নির্বাচন হয়তো বাতিল হয়নি, কিন্তু এখানে যে ক্রিমিনালিটি হয়েছে সোশ্যাল মিডিয়ার, এটা এই ব্যাপারে ক্রিমিনাল কেস করার জন্য গভর্নমেন্টকে কিন্তু তারা রিকমেন্ড করেছিল। সো আমি মনে করি যে আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলি, আমাদেরকে এই নির্বাচনের স্বার্থে না, এই নির্বাচন থেকে আমরা এই যে মিডিয়ায়, গণমাধ্যমের যে সোশ্যাল মিডিয়ার যে তথ্য সন্ত্রাস ঘটেছে, এবং যে ধরনের বট বাহিনী, চট বাহিনী ইত্যাদি করে, এইটার ব্যাপারে প্রপার গাইডলাইন করা উচিত। পরবর্তী নির্বাচনগুলোকে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, ওই নির্বাচনগুলোতে প্রার্থীদের, স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনগুলোতে যাতে এই ধরনের তাণ্ডব তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা যায়। নির্বাচন কমিশন 2টো জায়গায় ব্যর্থ হয়েছে। আমি ব্যর্থতার জায়গায় আসবো। নির্বাচন কমিশনের কথা বলেছেন, যেহেতু নির্বাচন কমিশনের ব্রিফ চলছে, বারবার তারা আপডেট দেওয়ার চেষ্টা করছে, আমরা একটু জানবো। জানার সাথে সাথে আমাদের হুমায়রা ফারুকী আছেন, হুমায়রা ফারুকীর কাছ থেকে একটু জেনে নেই এখন পর্যন্ত কি খবর আছে, একটু স্পেসিফিকলি যদি আমরা জানতাম। আমরা আপনাকে বলি 184টি আসনের ফলাফল আমরা প্রাথমিকভাবে স্থানীয়ভাবে আমাদের যে রিটার্নিং অফিসারের মাধ্যমে আমাদের সহকর্মীরা পাঠাচ্ছেন, আপনার কাছ পর্যন্ত আসতে একটু দেরি হবে, খুবই স্বাভাবিক নির্বাচন কমিশন। তারপর যতটুকু একদম স্পেসিফিক এসছে সেই জায়গাটায় আমি একটু জানতে চাই। এখান থেকে কিন্তু এখন পর্যন্ত কয়টি আসন ওইভাবে আমাদেরকে আনুষ্ঠানিক যে জানানো, সেটি কিন্তু জানানো হয়নি। কেন্দ্র হিসেবে কোন কেন্দ্রে কতগুলো পড়েছে সেই হিসেবে আসছে, ঢাকার বাইরে বিভিন্ন আসন থেকে ওইভাবে আসছে। স্পেসিফিক আমি যদি বলতে যাই তাহলে ওইভাবে কিন্তু আনুষ্ঠানিক আসেনি, তবে বেসরকারিভাবে আমরা জানতে পারছি সহকর্মীদের মাধ্যমে। আমার সাথে এই মুহূর্তে আছেন মিজান, সহকর্মী মিজান। আমরা তার কাছ থেকে কিছুটা বেসরকারিভাবে তথ্য যা আছে সেই বিষয়টা আমরা জানবো যে মিজান, আপনার কাছে এই পর্যন্ত কতগুলো আসনের তথ্য আছে, এবং সেখানে লড়াইটা আসলে মূলত কাদের মধ্যে হচ্ছে? এই কথা নিঃসন্দেহে যে লড়াইটি আসলে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে হচ্ছে, এবং সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক ফল গ্রহণ প্রক্রিয়া, আমি আন্তর্জাতিক গণমাধ্যমের যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা অনেকেই কিন্তু হতাশ এই ধীর গতির কারণে। যদিও এই ধীর গতির নেপথ্যের কারণ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার যে ব্যাখ্যাটি দিয়েছেন, যেহেতু ভোটের পাশাপাশি গণভোট হচ্ছে এবং এই গণভোটের কারণেই এই ভোট গণনার একটি ধীর গতি, যে ব্যাখ্যাটি উনি দিয়েছেন, এবং উনি বলেছেন যে এই ধীর গতির কারণে কোনো ধরনের কারসাজি বা কারচুপি কোনো কিছুই হচ্ছে না, আপনারা স্পষ্ট দিবালোকের মতো দেখবেন এবং আপনারা থাকেন, সেই অনুরোধটি উনি করে গিয়েছেন।
এরই মধ্যে কিন্তু ইসি সচিব ফলাফল ঘোষণা করছেন। যদিও আমরা জানি বেসরকারিভাবে কিন্তু এরই মধ্যে 170টি আসনের ফল ঘোষণা হয়ে গেছে, যেখানে ধানের শীর্ষের জোট 125টি আসনে বিজয়ী ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে। অন্যদিকে দাঁড়িপাল্লার জোট, সেখানেও কিন্তু আপনার 41টি আসনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে 37টি এবং এনসিপির পক্ষ থেকে 4টি আসন জয়লাভ করা হয়েছে। অন্যদিকে স্বতন্ত্রভাবেও 4টি আসনে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদিও এই ফলাফলগুলো এখনও আসেনি। এখন ইসি সচিব যে ফলাফলগুলো ঘোষণা করছেন, একদম সবশেষ তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানাই, রাজবাড়ির 2 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছে 1,77,787 ভোট, আর শাপলাকলির প্রতীক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে 53,547 ভোট। অন্যদিকে ফরিদপুরের 198টি আসনের মধ্যে 198টি কেন্দ্রের মধ্যে 75টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছে 61,872 ভোট এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছে 53,129 ভোট। যদি আপনার 2 আসনের কথা বলি, যেখানে 141টি আসন রয়েছে, 66টি আসনের 141টি কেন্দ্র রয়েছে, 66টি কেন্দ্রের ফলাফল কিন্তু বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছে 95,818 এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছে 37,388। যদি ফরিদপুর 2 আসনের তথ্য বলি, সেখানে 118টি কেন্দ্র রয়েছে, 62টি কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীকে শামা ওবায়দ, পরিচিত একজন গণমাধ্যমের কাছে পরিচিত বিএনপি নেত্রী, তিনি পেয়েছেন 65,585 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাকা প্রতীকে 1,011 ভোট। এই পর্যন্ত সামগ্রিকভাবে আমাদের কাছে যেই তথ্যগুলো এসেছে, যতগুলো আসন আমরা জানতে পেরেছি, যতগুলো কেন্দ্র জানতে পেরেছি, বিএনপি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসনে এগিয়ে আছে, ভোটের সংখ্যা কিন্তু তারা এগিয়ে আছে, এবং জামাত এই মানে পার্থক্যটা কিন্তু এই জায়গাটাতে হচ্ছে। আর অভিযোগের বিষয়ে যদি আসি, মিজান, আপনি আমাকে বলবেন যে আর কোনো অভিযোগ তো এখন পর্যন্ত আমরা এখানে আনুষ্ঠানিকভাবে দেখছি না, তবে রাজনৈতিক যে নেতারা এখানে আসছেন, আপনার কি মনে হচ্ছে যে তাদের মধ্যে আসলে ব্যাপারটা কীরকম তারা মনে হচ্ছে? আনুষ্ঠানিকভাবে আজকে নির্বাচন কমিশনে জামাতের নেতৃত্বাধীন যেই 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের পক্ষে কিন্তু প্রথম আনুষ্ঠানিক অভিযোগ করা হয়, যেখানে জামাতের নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুল হালিমের নেতৃত্বে 10 সদস্যের যে প্রতিনিধি দল আসেন, এবং এরপর কিন্তু তাদের পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলা হয় এবং তারা 3টি আসনের বিষয়ে ভোট গ্রহণে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বেশ কিছু ভিডিও ফুটেজ হস্তান্তর করেছেন, আপত্তিও জানিয়েছেন। এরপর কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষ থেকেও আসা হয় এবং এই দুটো জায়গায় কিন্তু পটুয়াখালী 1 আসনটা কমন পড়ে। দুটো দলই কিন্তু পটুয়াখালী 1 আসনের বিষয় কিন্তু তাদের অভিযোগ দিয়েছে, যদিও বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। কিছুক্ষণ আগেও কিন্তু জামায়াতের আমির গণমাধ্যমে ব্রিফ করেছেন এবং তিনি যেখানে বলেছেন যে সামগ্রিক নির্বাচনের পরিবেশ, তাতে কিন্তু তিনি সন্তোষী প্রকাশ করেছেন। অতএব বলা যায় যে নির্বাচনে যে ফলাফল অস্বীকার করার যে প্রবণতা ছিল, কিংবা ওই নির্বাচন সঠিক হয়নি বলে যে অভিযোগ তুলে বয়কট করার যে ব্যাপারগুলো ছিল, সেগুলি কিন্তু এখন নাই। তবে আজকে আমি ভোটারদের মধ্যেও যেটি দেখেছি, বেশ কয়েকটি কেন্দ্র আমি পরিদর্শন করেছি, সেখানে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ করছেন। হুমায়ুন ফারুকী, একটু আপনাকে যদি থামিয়ে একটু মিজান আহমেদের কাছে জানতে চাই, মিজান আহমেদ মাধ্যমে যদি জানতে চাই যে এখন পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে, সেটি যদি মিজান আহমেদ জানাতে পারেন, একটু যদি জিজ্ঞেস করতেন, কারণ আমরা দুপুর 2টা পর্যন্ত খবরটা জানি, এরপরে এখনো পাইনি। কথা হচ্ছে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন যে একটি দল কিন্তু নাই। অতএব এই প্রশ্নটা না হলো 3 বার প্রধান নির্বাচন কমিশনারকে করা হয়েছে, কত শতাংশ ভোট পড়েছে আপনাদের কাছে যে তথ্য রয়েছে, এবং এই 3টি প্রশ্ন 3 বার গণমাধ্যম কর্মীদের তিনি এড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন এই বিষয়ে ইসি সচিব যে ব্রিফিং করছেন তার মধ্য দিয়েই চলে আসবে কত শতাংশ। আর ইসি সচিব এর আগে উত্তরে দিয়েছেন যে ভোটের গণনা শেষ হলে যে পর্যন্ত ভোট পড়েছে মোটামুটি পরিষ্কার। হুমায়ুন ফারুকী, মিজান আহমেদ দুজনেই থাকবেন, আবারও আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা যে তথ্যগুলো আমরা দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত শুরুতে যেটা বলেছিলাম তার থেকে একটু বেড়েছে। 192টি আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। 137টি বিএনপি জিতেছে, 137টা বিএনপি, 47টা জামাত জোট এবং 8টা স্বতন্ত্র। এইটা সবশেষ আমাদের কাছে তথ্য। আর এখন পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত যেটা বলা হয়েছিল 47.91% ভোট পড়েছে। এর বাইরে এখন পর্যন্ত টোটাল সংখ্যাটা আমাদেরকে জানানো হয়নি। বিভাগীয় কার্যালয় ঢাকা বিভাগীয় কার্যালয়ে জাকারিয়া খান আছে, সেখানে সম্ভবত একটু সমস্যা বা কেওয়াজ তৈরি হয়েছে কিনা আমি জানি না, কিছু ফলাফল ঘোষণা নিয়ে। আমি একটু জাকারিয়া খান আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জানাবেন যে কোনো সমস্যা আছে কিনা আপনার ওখানে। জি জুয়েল, সমস্যা বলতে
সন্ধ্যা নাগাদ এই ঢাকা ৮ আসনের জামাত মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসেছিলেন, এসে ভোট কারচুপির কিছু অভিযোগ করেছিলেন। তবে আমরা যতদূর জানতে পেরেছি তার সেই অভিযোগটি আমলে নেওয়া হয়নি। এর পরপরই কিন্তু এখানে আমরা নিচে দেখেছিলাম মির্জা আব্বাস তার সমর্থকরা এখানে এসে মিছিল করছিলেন এবং তারা অনেকটা বিজয় মিছিল করছিলেন। তো এছাড়া আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে এখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় যেটি হচ্ছে কিছুক্ষণ পরপরই এখানে কমিশনার যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ পরপরই এসে হালনাগাদকৃত যেই তথ্য সেই তথ্যটি আমাদেরকে জানাচ্ছেন। এখন পর্যন্ত ঢাকার 13টি আসনের যে ফলাফল দেওয়ার কথা এখানে, তার মধ্যে থেকে ঢাকা 9, 4, 6, 7, 11, 17, 18, 8 এবং 16 আসনের আংশিক ফলাফল আমাদেরকে জানানো হয়েছে। কয়েকটি কেন্দ্রের যেগুলো ফল এসেছে সেগুলো জানানো হয়েছে এবং গণভোটের ক্ষেত্রে গণভোটের ঢাকা 5, 6, 17, 18 এবং 14 আসনের গণভোটের আংশিক ফলাফল আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যেটি আমরা জানিয়েছি। তবে যেটি আমরা দেখেছি যে গণভোটের বিষয়ে যেই 5টি আসনের আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু হ্যাঁ ভোট অনেক অংশেই সেদিক দিয়ে এগিয়ে রয়েছে। এছাড়া বাদবাকি আরও যেই আসনগুলো রয়েছে সেই আসনগুলো কিন্তু কিছুক্ষণ পর হয়তো আমরা জানতে পারবো যে সেই আসনের আসলে কি ফলাফল আসছে। তো জুয়েল, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এখন এতটুকুই ছিল। পরবর্তীতে অনেক ধন্যবাদ জাকারিয়া খান, এবং আমাদের সঙ্গে এর আগে যুক্ত ছিলেন হুমায়রা ফারুকী এবং মিজান আহমেদ। আমরা যে ফলাফলের কথা বলছি, ফলাফলগুলো মানে অনেকটাই অনুমেয় ছিল বিভিন্ন জায়গা থেকে। এখানে একটা বড় ফ্যালাসি আছে। জি, একটা বড় ফ্যালাসি আছে। দেখুন, আমার এখানে আঙ্গুলের মধ্যে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা পড়ার আগে মুড়ি বই থেকে কিন্তু আমার ভোটার নাম্বার সব কিছু করে তারপরে দিয়ে থাম্বনেইল দিয়ে 2 জায়গায় তারপরে এটা লাগানো হয়েছে, তারপরে গিয়ে সিল মেরে তারপরে গিয়ে আমাদেরকে ভোট দিতে হচ্ছে। অর্থাৎ মুড়ি বই যেটি বেলা 10টায়, বেলা 12টায় এবং বেলা 2টায় এই মুড়ি বইয়ের থেকে হিসেব করে ডেটা নেওয়া হয়েছে এবং এটা ডিক্লেয়ার করা হয়েছে। 10টারটা 10:30 পৌনে 11টার দিকে করা হচ্ছে, 12টারটা এর পরপরই করা হয়েছে, 2টারটা বিকেল 3টায় করা হয়েছে। এখন সেন্টারে সবচেয়ে প্রথম যে তথ্যটি একদম কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে সরকারি রিটার্নিং অফিসার অ্যান্ড দেন কেন্দ্রে সরাসরি চলে আসছে, ফিগার জাস্ট নাম্বার। অ্যান্ড আমরা যদি অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে জানি, ভেরি সিম্পল, যে নির্বাচন কমিশনের হাতে প্রথম যে ডাটাটা এসছে 5টার মধ্যে কত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে। এবং এই যে একটু আগে উনি বলেছেন, সাংবাদিক আমাদের যে সহযোগী সহকর্মী উনি বলেছেন যে 3বার ওনার কাছ থেকে চাওয়া হয়েছে। এই তথ্যটি ওনাদের কাছে বিকেল 5টার মধ্যে থাকাটা উচিত। যারা আইটির লোক তারা আমার চেয়ে অনেক ভালো জানবেন, এবং আমি যেহেতু 3 দশকের বেশি সাংবাদিকতা করি, তথ্যের এই সাধারণ হিসেবটা না বোঝার কোনো কারণ নাই। 10টারটা যদি 10:30টায় দেওয়া যায়, 2টারটা যদি 3টায় দেওয়া যায়, তাহলে 4:30টারটা এখন হচ্ছে রাত 1:20। কত ঘন্টা পরে? সরি, নির্বাচন কমিশন সচিব, আপনি যেটি বলেছেন, আপনি রাগ দেখিয়েছেন। আপনি বলেছেন আপনারা এত অধৈর্য হলে আমি এটা বন্ধ করে দিয়ে ওইটার দিকে যাই। আপনার এই অধিকার নাই। এবং আমার মনে হয় সাংবাদিকরা প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রশ্ন করা উচিত যে আপনি আসলে কি করছেন। কারণ এই সংখ্যাটা দিয়ে আপনাদের মনে আছে 2018 সালের নির্বাচনে সিইসি তিনি বলছিলেন যে 28% ভোট কাস্ট হয়েছে, এবং পাশে থেকে সচিব যিনি এখন জেলে আছেন তিনি বললেন না স্যার 41% ভোট কাস্ট হয়েছে। তখন কিন্তু বোর্ডে কিন্তু 28%ই, অর্থাৎ আপনার আগের সচিব এই কাজটি করেছেন এবং তিনি এখন জেলে আছেন। খুবই ভালো ভোট হয়েছে, এটা সেটা এত কুসুম কথা বলার জন্য সাংবাদিক হিসেবে আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে আপনার কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটিটা, এবং আমাদের বন্ধুরা যারা এখানে আছেন তারা সবাই আমরা একই। আমরা প্রশ্ন করার জন্য আমাদের জন্ম হয়েছে, এবং তারা আপনাকে 3বার প্রশ্ন করেছে, আপনি এড়িয়ে গেছেন। আপনি বলেছেন এত অধৈর্য হলে চলবে কেন, এত অধৈর্য আপনি হবেন কেন? রাষ্ট্রের টাকায় বেতন নেন, চাকরের মতো ব্যবহার করেন, কর্মচারীর মতো ব্যবহার করেন। সাংবাদিক থেকে এইভাবে অধৈর্য হয়ে কথা বলার কোনো রাইট আপনার নেই। এই কথাটিও মনে হয় সাংবাদিকদের হয়তো 4র্থবার বলার সুযোগ এসছে। শেষ যে কথাটি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন এই জায়গায় ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত বলছেন না কত পার্সেন্ট ভোট হয়েছে। আমি সাংবাদিক হিসেবে স্পষ্ট বলতে পারি 2008 সালের নির্বাচনে যে কেলেঙ্কারিটা হয়েছিল 82% ভোট যে পড়েছিল এই কারণে ঘটেছিল।
কারণ 82% ভোট পড়ার কোনো কারণ নেই, এই ব্যাপারে এনাফ এভিডেন্স আমার কাছে আছে। একটা এভিডেন্স শুধু দিই আজকে তথ্য আমাদের দর্শকদের জন্য। 2008 সালের নির্বাচনে টোটাল যে ভোট পড়েছে বুথের সংখ্যা দিয়ে ভাগ করলে আপনি 22 সেকেন্ড পাবেন। 22 সেকেন্ডে একটি ভোট পড়েছে। অথচ আজকে আমি যখন ভোট দিতে গেলাম আমার 3 মিনিট লেগেছে, 2 মিনিট 50 সেকেন্ড আমি হিসাব করলাম, এবং উঠানামা হিসাব করলে 7 মিনিট। তো এখন কথা হচ্ছে 2 মিনিট 50 সেকেন্ড, তাহলে 22 সেকেন্ড কীভাবে হয়? সেই কারণেই 80 ভাগের বেশি কিন্তু সেবার 2008 সালের নির্বাচনে ভোট পড়েছিল 82%। সিসি যে সেক্রেটারি সাহেব, দয়া করে আপনি অধৈর্য হবেন না। আপনার মতো অধৈর্য সচিব বাংলাদেশের প্রয়োজন নেই। আমাদের খুবই ধৈর্যশীল দরকার, এবং টাইমলি ম্যানারে তথ্য সরবরাহ যিনি করতে পারেন তাকেই আমাদের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে যদি বলি নির্বাচন কমিশনের এই ডেটার উপরে আমাদের কেন দিনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে? আপনি তো অলমোস্ট তো 200 আসনের কাছাকাছি ডিক্লেয়ার করেই দিয়েছেন, এখন পর্যন্ত আপনি জানেন না এবং আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক, এটা একটা বড় ব্যর্থতা, এবং আমরা জানি না বাকি 100টা নিয়ে কি হচ্ছে। সাংবাদিক হিসাবে আমি বাঁকা চোখেই দেখব আপনারা কোনো শক্তিশালী অপোজিশন করতে যাচ্ছেন কিনা। দেশপ্রেম, আমি দেশপ্রেমের সাংবাদিকতা করি না, আমি দেশপ্রেমের ভাষায় কথাও বলতে পারবো না, আমি তো সাদাকে সাদাই বলতে হবে। আমি আপনাকে সন্দেহ করছি। ইসি সচিব সাহেব, আপনি কমিশনকে বলুন আগে এই তথ্যটি ডিক্লেয়ার করতে, চতুর্থবার সাংবাদিকরা যাতে এই কোশ্চেনটা করতে না হয়। আরেকটি বড় মাপের ব্যর্থতা আছে, সেটি হচ্ছে যে গত 1-1.5 মাস যাবৎ নির্বাচনকে কেন্দ্র করে এই গণমাধ্যমের যে বুস্টিং তাণ্ডব, যেখানে ধারণা করার যথেষ্ট কারণ আছে যে 90%ই ভুয়া ছিল। কারণ সেখানে যে মন্তব্যগুলো ছিল, যে পেজগুলো ছিল, এই পেজগুলো সবই ছিল ফেক। একদম যেই পার্টি করুক, সেখানে আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট কী ছিল? একজন পিআর ডাইরেক্টর আর 1-2 জন পিআর অফিসার, ওরা তো আপনারা প্রতিদিন কি লেকচার দিচ্ছেন শুধুমাত্র সেটাই দিচ্ছিল। কিন্তু এত বড় তাণ্ডব হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, মানুষের ব্রেইনকে নানাভাবে কম্পোজ করা হয়েছে, মানুষ ভয় পেয়েছে, এবং নির্বাচনের রাতে এটা হবে সেটা হবে এইসব বলেছে। তো এই ভয়টা কেন পেল মানুষ? এবং নানাভাবে মানুষের ডিগনিটি আন্ডার কোশ্চেন হয়েছে। অনেকে অনুমান করেছে যে সবাই তো বোরকাওয়ালাদের পিটাচ্ছে এবং এই করছে, অনেক আফ্রিকার ভিডিও নিয়ে এসে এখানে চালান করা হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল সেটাকে নিয়ে, এটা আপনার নির্বাচন কমিশনের বড় ব্যর্থতা। এবং আগামী নির্বাচনগুলোর জন্য এই ব্যর্থতাকে অ্যাড্রেস করার জন্য তাদেরকে কমিশন করতে হবে, কমিটি করতে হবে, এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে। তো আমি মনে করি যে নির্বাচন কমিশন পুরোপুরি সফল হয়েছে তা না, কিন্তু মানুষ এই নির্বাচনকে উৎসবমুখর করেছে, এবং মানুষ এই নির্বাচনের ফলাফলে খুশি হবে না বেজার হবে সেটা তাদের ব্যাপার। সংসদ কেমন হবে আমরা প্রত্যাশা করতে পারি, ভালো একটা সরকার হবে এবং ভালো একটা অপোজিশন হবে, এবং সমন্বয়ের মাধ্যমে দেশকে চালাও। কিন্তু এই যে রেফারেন্ডাম কথা বলছেন, রেফারেন্ডাম একটা অনেক বড় সংকটের সমাধানে একটা ঐক্যমত তৈরি করেছে, কিন্তু অনেক বড় সংকটও তৈরি করেছে। আজকে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরে দেখেন উচ্চকক্ষের ব্যাপার, তো বিএনপি তো ওখানে তো নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, যেমন জামাতের অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তো এখন কি করতে হবে? তাহলে বিএনপি এটা হ্যাঁ জয়যুক্ত হয়েছে করতে বাধ্য, কিন্তু বিএনপি যদি পার্লামেন্টে নিয়ে চলে আসে যে আমার তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, তো আমার জন্য তো এটা প্রযোজ্য না, তখন এই সংকটগুলো কিন্তু আমাদের রাজনীতিকে, নতুন গতিপথকে, নতুন যে অভিমুখে রিপাবলিকের পথে, সেটা কিন্তু খানাখন্দের মধ্যে ফেলে দিতে পারে। তো সেক্ষেত্রে একটা কথা উল্লেখ করা যায়, জামাত ইসলামের আমির যে ভাষায় আজকে কথা বলেছেন একটু আগে, তিনি যে সর্বশেষ, এটা অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত দায়িত্বশীল। আমি এনসিপি এবং জামাতের মধ্যে খেয়াল করে দেখি, এনসিপির যে নাহিদ, সে কিছুক্ষণ আগে বলেছে ঢাকা 8 আসনে, অর্থাৎ যেখানে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির, সে সবাইকে ওই এলাকায় ডেকেছে অফিসিয়ালি। জামাত আমির যখন বলছে যে আমি ওয়েলকামিং ল্যাঙ্গুয়েজে, ব্যারিস্টার শিশির মনির যেমন স্টেটমেন্ট দিয়ে তার বিজয়ী প্রার্থীকে তিনি নিজে পরাজিত হয়ে অভিনন্দন জানাচ্ছেন, জামাত নতুন রাজনীতির জন্য দেশকে প্রস্তুত করার জন্য সেভাবে এগিয়ে যাওয়ার কথা প্রত্যাশা ব্যক্ত করেছেন। আর সেখানে এনসিপি নতুনের কথা বলে পুরাতন রাজনীতি, আমরা হেরে গেছি তাহলে সবাই চলে আসো। এখানে আমরা জানি আমাদের প্রত্যেকটি ভোটের কিন্তু মুড়ি নাম্বার আছে অ্যান্ড সিগনেচার অথবা টিপসই আছে। সো আপনি নির্বাচনের ব্যবস্থাটাকে তারপরে আপনি চ্যালেঞ্জ করবেন এবং নির্বাচন কমিশন প্রতিটি মুড়ি গুনবে। তাহলে এনসিপি আসলে নতুনের কথা বলে পুরনো ভাষায় যাওয়ার কারণেই জুলাই যোদ্ধা হওয়ার পরেও জুলাইয়ের সমস্ত ছাত্ররা সেই জাকসুতেও তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবার তো গণভাবে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাদের অনেকেই বিজয় হয়েছে এবং অবশ্যই তারা বিজয়ী হওয়ার অধিকার রাখে, যেহেতু জুলাই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগের
দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, কিন্তু নতুন রাজনীতির ধ্যান ধারণা তারা এস্টাবলিশ করতে পারেনি। তারা জুলাই সনদে সাইন করে নাই, সাইন না করে এখন জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের জন্য জেহাদে নেমে গেছে। জামাত অনেক আপত্তি করেছে, পরে তার দায়িত্বে হিসেবে সে কিন্তু সাইন করেছে। তো সুতরাং জামাত যদি পুরনো রাজনীতিক হয়ে নতুন রাজনৈতিক ধারার কথা বলতে পারে, প্র্যাকটিস করতে পারে, এনসিপি সে জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছে। সো জুলাইয়ের স্পিরিটের কথা বলে আমাদের যে আরেকটি চেতনা ব্যবসার যে সুযোগ তৈরি হয়েছিল সেটা কিন্তু নতুন প্রজন্ম গ্রহণ করেনি, কারণ তারা সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একদম একদম। সরি, আমি অনেকগুলো বিষয় অনেকগুলো আমার প্রশ্ন করার সুযোগটা আর পেলাম না, আপনি নিজে নিজে সবগুলো বলে ফেলেন। যাই হোক, অসুবিধা নাই, আবারও বিরতির পর আরও কিছু প্রশ্ন নিশ্চয় সুযোগ থাকবে, আপনার বক্তব্য শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি নিব। আপনারা আছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। এই অনুষ্ঠানে আমরা নির্বাচনের খবর দিচ্ছি, ফলাফলের খবর দিচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। আপনাকে আরেক দফা স্বাগত জানিয়ে নেই, আপনার সঙ্গে আলোচনায় যাব। তবে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি এই মুহূর্তের খবর, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে সরকার গঠনের নিশ্চিত পথে চলে গেছে। এই মুহূর্তে আমাদের হাতে যতটুকু ফলাফল আছে তাতে 156টি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। তার পাশাপাশি জামায়াত জোট 51টি আসনে বিজয়ী হয়েছে। তার মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্যে বিএনপিকে 151টি আসনে বিজয়ী হতে হতো, এরই মধ্যে সেটি এক্সিট করে 156 আসনে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেটি নিশ্চিতভাবেই বিএনপি আগামী সরকার গঠন করতে যাচ্ছে। আরও ফলাফল বাকি আছে, এই সংখ্যাটা নিশ্চয়ই আরও বাড়বে। সর্বশেষ 300 আসন না, 299টি আসনের ফলাফল ঘোষণা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সবশেষ খবর আমরা প্রতি মুহূর্তে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যেহেতু বিএনপি বিজয়ী হয়ে গেছে, সর্বোচ্চ আসনে বিজয়ী হয়ে গেছে, বিএনপির গুলশান অফিসের চেয়ারম্যানের অফিসের সামনে আছেন আমাদের সহকর্মী অজিত সরকার। সেখানকার একটু আনন্দের খবর, কিসের তারা কি করছেন সেই খবরগুলো জানি। উল্লাসের খবর, চোখে মুখে উল্লাস তো দেখাই যাচ্ছে, আপনার মাধ্যমে জানি। একটু দেখাই, পেছনে নেতাকর্মী যারা আছেন তাদের মুখে এক ধরনের হাসি ফুটেছে, অনেকক্ষণ ধরেই তারা টেনশনে ছিলেন। একটু দেখাই, তাদের কথাও শুনতে চাই। আনন্দে আপনার মাধ্যমে জানিয়ে দিই, 156টি আসনে এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তাদের রিয়াকশনটা একটু নেবেন, প্রতিক্রিয়া জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। যে আসলে এখানে সারা দিনই আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশানের যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু তিনি অবস্থান করছেন। এখানে তিনি আসলে সারা দেশের যে সকাল 7:30 থেকে যে সারা দেশে যে আনন্দ উৎসবের সাথে যে ভোট হচ্ছে, সে ভোটের হওয়া 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকে কিন্তু আসলে এখানে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, তিনি এখানে বসেই কিন্তু সেগুলো তিনি পর্যবেক্ষণ করছেন সারাদিন। এখান থেকেই তিনি এগুলো পুরো পর্যবেক্ষণ করছেন। এখানে আজকে বিভিন্ন প্রার্থীরা বিজয়ী হওয়ার পরে কিন্তু এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কিন্তু দেখা করতে আসছেন। এখানে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পরে ঢাকা 6 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী ইশাক হোসেন এখানে এসছেন। তারপর পরেই তারেক রহমানকে স্বাগত জানিয়ে তিনি এখান থেকে বের হয়ে যান। তারপরে আমরা দেখেছি আসলে এখানে এসছেন ঢাকা 2 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি এখানে এসছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং তিনি সেখান থেকে বের হয়ে কিন্তু আসলে গণমাধ্যমের সাথে কথাও বলেছেন। তিনি যেমনটি বলছিলেন, আসলে আজকে আসলে সারা দেশে কিন্তু বিএনপি আসলে যে সারা দেশের যে দেশের মানুষ যে আসলে বিএনপিকে ভালোবাসে, পছন্দ করে, সেটার প্রমাণ হয়েছে। কারণ সারা দেশে উপচে পড়া আসলে ভিড়, কেন্দ্রগুলোতে আসলে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। আর সেজন্য আসলে সেটার বই প্রকাশে ঘটেছে আজকের সেই ফলাফলের মাধ্যমে। তারা কিন্তু খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনিও বলছেন যে আমাকে আসলে আমার যে ঢাকা 2 আসন, সেই আসন থেকে আমি বিজয়ী হয়েছি। আসলে ওইখানের মানুষ আমাকে ভালোবাসে, তার বই নিরঙ্কুশ জয় আমাকে দিয়েছে আসলে সেই আসনে। এখানে আসলে তারপর আমরা দেখেছি এখানে কেন্দ্রীয় যুবদলের যে সভাপতি মুন্না, উনি এসেছিলেন এখানে, আমাদের সাথে কথা বলেছেন। তারপরে এখানে আসলে সারা দেশে এখন বিএনপির আজকে রাত 11টায় কিন্তু আসলে আমরা দেখেছি বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে কিন্তু একটা ব্রিফিং করা হয়েছে। সেখানে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির যে মুখপাত্র মাহাদি আমিন, তিনি যেমনটি জানিয়েছেন
সাংবাদিকদের যে আসলে আসলে বিএনপির 2/3 বিএনপি আশা করেছিল যে আসলে 2/3 তারা ভোটে তারা আসলে বিজয়ী হবে, কিন্তু এখানে কোথাও কোনো আসলে ফলাফল গণনাতে কোথাও কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমনটা আসলে তিনি আসলে সেটা বলছেন আর কি। তারপরে এখানে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের কিন্তু এখানে সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে উপচে পড়া ভিড়। এখানে তারা আনন্দ উল্লাস তারা আসলে সেটা বই প্রকাশ ঘটাচ্ছেন যে তারা আসলে তাদের যে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা সেটা আসলে প্রতিফলিত হয়েছে, যে বিজয়ের মাধ্যমে তাদের দীর্ঘদিনের যে আশা সেটা আসলে পরিপূর্ণতা পেয়েছে আজকের সেই নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে। সারা দেশ তার 156টা এখনো পর্যন্ত আমরা যেটা আমাদের কাছে খবর এসছে, আসলে আমরাও জেনেছি 156টি আসনে বিএনপি বিজয়ী লাভ করেছে, সেটা আমরা আসলে জানতে পেরেছি। আর এখন আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা আনন্দ উল্লাস করছে। আর এখানে আসলে কর্মী সমর্থক, এখানে শত শত কর্মী সমর্থক কিন্তু এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু আমাদেরকে বিজয়ের সে আনন্দের সে বই প্রকাশটা আমাদেরকে আসলে জানিয়েছেন, ঘটিয়েছেন। তো আসলে আমার কাছ থেকে এখন পর্যন্ত আসলে গুলশান বিএনপি চেয়ারম্যান রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আসলে এই এখন পর্যন্ত অজিত সরকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকবেন, অবশ্যই তাদের যে উল্লাসের খবর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। শামসুল আলম মিটন, এই যে মানে আমরা যেই স্পিডটা সন্ধ্যার পরে ফলাফল পাওয়ার বিষয়ে আমরা পাচ্ছিলাম, সেই স্পিডটা হঠাৎ করে কমে গেল মনে হয়। এবং যে সংখ্যাটা আপনি যেটা প্রশ্ন করেছিলেন এবং বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে সেই দুপুর 2টার পরে কত % ভোট পড়েছে এটা আমরা পেলাম, কিন্তু এখন পর্যন্ত এটা দেয়া হচ্ছে না। এটার পিছনে বিশেষ কোনো কারণ কি আপনি সন্দেহ করেন? আমি সন্দেহের চেয়ে আমি সংশয়ে বিশ্বাস করতে চাই। সংশয়টি এই কারণে যে এখন থেকে 4 ঘন্টা আগে আমি একটি নিরাপত্তা বাহিনীর হেডকোয়ার্টার থেকে, আমি নাম বলতে চাচ্ছি না, একটি নিরাপত্তা বাহিনীর হেডকোয়ার্টার থেকে বিএনপি এবং জোট বললে আসলে শুধুমাত্র বিএনপি, কারণ বিএনপির যে 3টি যে ইয়ে রয়েছে এর মধ্যে নুরুল হক নূর, অবশ্যই নুরুল হক নূরের নাম্বারটি এর মধ্যে আছে কিনা আমি শিওর না, 206 এখন থেকে 4 ঘন্টা আগে 206। এবং আমি এটাও নিশ্চিত হয়েছি এই ডেটাটি বিএনপির একক জয়ের খতিয়ান। এবং সেখানে জামাতের ফিগারটি আমি আরেকটা জায়গায় আছে, আমি একটু পরে বলছি। অর্থাৎ 206 তারা যখন জানছে এবং সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে ফুল রিপোর্ট সহই নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে থাকার কথা, কিন্তু স্লোলি বলা হচ্ছে ফাইন। স্লোলি বলা হয় যদি গণভোটের ব্যাপারে, তাহলে গণভোটের ফলাফল তো আমাদের কাছে আসার কথা। অমুক জেলায় জয়যুক্ত হয়েছে, অমুক জেলায় না কাছাকাছি আছে এত %, কিছু না কিছু আশা কথা। দেখুন এই পর্যন্ত গণভোটকে কিন্তু তাহলে একটা শেষ করে গণভোট গণনা করা যেত, অথবা গণভোট প্রথমে নিয়ে ওটাকে শেষ করা যেত। আমার মনে হয় নির্বাচন কমিশন একটা অব্যবস্থাপনার মধ্যে পতিত হয়েছে এবং অতিরিক্ত ক্ষমতা পেয়ে তারা ক্ষমতার অপব্যবহার করেছে, অথবা ক্ষমতাকে ব্যবহার করতে জানে নাই। গত 2 দিন আগে পর্যন্ত বিভিন্ন দপ্তরে বদলি হয়েছে, তাদের অনুমতি নেওয়া হয়েছে কিনা আমি নিশ্চিত হতে পারিনি, কারণ নির্বাচন কমিশন বেশ কয়েকদিন একটু আনরিচেবল ছিল। তো এখন নির্বাচন কমিশনকে ডক্টর ইউনূসের সরকার যে অথরিটি দিয়েছে তারা ব্যবহারে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবির কাছে তারা কিন্তু মাথা নত করেছে। আইনে আছে দ্বৈত নাগরিকত্বের ব্যাপার, যদিও দ্বৈত নাগরিকত্বের সমান অধিকারে আমি বিশ্বাসী এবং আমি আমরা সেই লিবার্টির জন্য লড়াইও করছি প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে। কিন্তু এখানে যেহেতু সেই আইনটি রয়ে গেছে আমাদের প্রার্থিতার বিরুদ্ধে, সুতরাং সেই আইনে যারা সারেন্ডার করেছে অনেকেরটাই কিন্তু রাইট হইতে হয় নাই। আমি দায়িত্ব নিয়েই বলছি, যেহেতু আমি একজন ব্রিটিশ সলিসিটর, আইন প্র্যাকটিস করি সেখানে। কিন্তু সেখানে কিন্তু দ্বিচারিতা শুধু নয়, অনেক ধরনের অবনমনও ঘটেছে। তারা কিন্তু কম্প্রোমাইজ করেছে, সর্বশেষ টাকা নিয়ে ধরা টরা ইত্যাদি নিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করেছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের যে লিবার্টি ডক্টর ইউনূস দিয়েছিলেন সেটার পূর্ণাঙ্গ ব্যবহার করা হলো না। আর এখন যেটি ঘটনা ঘটছে, 9 ঘন্টা পরে আমরা জানতে পারছি না, যেখানে আমরা জানতে পারছি কে সরকার গঠন করতে যাচ্ছে এবং কে বিরোধী দলে থাকছে, 161 এবং 58, আমরা সবই জানতে পারছি। শুধু জানতে পারছি না এই ভোটে টোটাল ভোট কত % পড়েছে, কত % ভোটার ভোট দিয়েছে, এবং যেটা আমাদের 5টার মধ্যে জানা উচিত ছিল। দেখুন, ক্ষমতা দিলেই হয় না, ক্ষমতা ব্যবহার করতেও জানতে হয় এবং ব্যাকবোনও থাকতে হয়। এটা মানুষের অংশগ্রহণের কারণে, মানুষের স্বতঃস্ফূর্ততার কারণে এবং মানুষ বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়নি বলে আজকে বড় ধরনের কোনো নৈরাজ্য হয়নি। সেই কারণে এটা উৎসব মুখর হয়েছে। ডক্টর ইউনূস আজকে শিশুর মতো যখন ঈদ উদযাপনের কথা বলছিলেন সকালবেলা, তখনও সারাদিন নিয়ে কিন্তু অনেকের মধ্যে আতঙ্ক ছিল, কিন্তু মানুষ কোনো ধরনের
কোনো ধরনের কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়নি বলেই তার সেই ঈদের উৎসব, সেই শিশুর মতো উৎসবটি আজকে জাতীয় উৎসবে সত্যিকার অর্থে পরিণত হয়েছে। আর আমি আপনাকে একটা কথা বলতে পারি যে ভোটের যে হিসেবটি এটা কিন্তু খুবই সেন্সিটিভ। আমি 91 সালের একটা হিসাব বলি, বিএনপি সেখানে 30.81% ভোট পেয়ে 140টি আসন পেয়েছিল 91 যখন গণতন্ত্রে আমরা আসলাম, এবং সেখানে 88 আসন পেয়েছে আওয়ামী লীগ, বিরোধী দল হয়েছিল 30.08% ভোট পেয়ে, মাত্র পয়েন্ট 70 হ্যাঁ ঠিক আছে 0.90 এইটাতে কিন্তু পুরো ফলাফল উল্টে গেছে। পুরো ফলাফল 140 এবং 52টি সিটের এখানে ডিফারেন্স হয়েছে। 52টি সিটের ডিফারেন্স হয়েছে এই সামান্য ফ্র্যাকশনের জন্য। দুই দলই 30-30, কিন্তু সামান্য ফ্র্যাকশনের জন্য পয়েন্টের পরে যে অংশ সেটার জন্য 52 সিটের ডিফারেন্স হয়েছে। সো নির্বাচন কমিশনের এই টোটাল ফিগারটি সেখানে ছিল 55%। 91 সালের নির্বাচনে 55.4% লোক ভোট দিয়েছিল, তার মধ্যে এই ইয়েটা, অর্থাৎ টোটাল ফিগার আর হচ্ছে এই ফিগার, দুটো ফিগার ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আর কোনো ধরনের লোকেদের সংশয় থাকে না। এই সংশয় নির্বাপনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে এবং নিজেদের ব্যর্থতা সাংবাদিকদের উপর রাগ করে প্রকাশ করছে। নিশ্চয়ই আপনাদের কোনো পরিকল্পনা থাকতে পারে, সেটা আর যাই হোক নির্বাচনী ব্যবস্থার জন্য ভালো নয়, নির্বাচনে যে উৎসব মুখর পরিবেশকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে ফেলে। তো যাই হোক, আমি নির্বাচন কমিশন সম্পর্কে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু কয়েক ঘন্টা আগে নিরাপত্তা বাহিনীগুলোর কিন্তু নিজস্ব কমিউনিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং তারা প্রতিটা জিনিস তাদের ডেটার মধ্যে থাকে, যে কারণে আপনারা অনেক সময় দেখেন ক্ষমতাসীন দলের লোকেরা অনেক অপকর্ম করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তারা আসলে ব্যবস্থা নিতে পারে না, কিন্তু তাদের ডেটায় কিন্তু সব কিছু থাকে। এবং পরবর্তীতে দেখেন সরকার বদলের সঙ্গে সঙ্গে 72 ঘন্টার মধ্যে শত শত মামলা কোত্থেকে আসে, এই নিরাপত্তা বাহিনীগুলোর বিভিন্ন ডোসিয়ার থেকে। সো রাজনীতিকরা কেউ কিছু করে চলে যাবে তা কিন্তু নয়। আর গণভোট নিয়ে একটা বড় সংকট কিন্তু রয়ে গেল, সেটা নিয়ে আপনি আপনাকে বলা হচ্ছে, এবং আমি দেখেছি যে হ্যাঁ কিন্তু এগিয়ে আছে বেশিরভাগ জায়গায় এবং পাশ করতে যাচ্ছে, হ্যাঁ গণভোটটা পাশ করতে। আমরা অবশ্যই আপনার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা আসবো, তবে আমাদের সঙ্গে একজন সহকর্মী আছেন, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মজিবুল হক, তার কাছ থেকে জানি তার কাছে কি তথ্য আছে। আপনি যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সেখান থেকে আপনার তথ্যগুলো একটু জানবো। এখন পর্যন্ত কটা আসনে সম্পূর্ণ ফলাফল এলো? আপনি জানেন চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, এই 16টি সংসদীয় আসনে 3 জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 10টি আসনে চট্টগ্রামের জেলা প্রশাসক, 5টি আসনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং 1টি আসনে চট্টগ্রামে যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বেশ কয়েকটি আসনেরই আমরা বেসরকারিভাবে ফলাফল ইতিমধ্যে হাতে পেয়েছি, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়নি। আমরা এখন আছি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যে ফলাফল ঘোষণার জায়গাটি করা হয়েছে বা ফলাফল ঘোষণা কেন্দ্র করা হয়েছে, সেখানে আমি যদি প্রথমে প্রত্যেকটি আসন ভেদে একটু ফলাফলগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই। প্রথমে চট্টগ্রাম 1 মিরসরাই সিটি, চট্টগ্রামের প্রবেশদ্বার যে আসনটি, এখানে 106টি ভোট কেন্দ্র এবং সবকটি আসনের ভোট কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে ধানের শীষে যিনি প্রার্থী নুরুল আমিন তিনি 1,27,645 ভোট পেয়েছেন। তার বিপরীতে যিনি প্রার্থী জামায়াতের অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 81,227 ভোট পেয়েছেন। এর বাইরে ফেরদৌস আহমেদ চৌধুরী যিনি হাত পাকা প্রতীকে তিনি 2,064 ভোট পেয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একটি বিপুল ব্যবধানে বিএনপির যিনি প্রার্থী নুরুল আমিন তিনি এখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর পরবর্তীতে চট্টগ্রাম 2 যেটি ফটিকছড়ি, এখানে মোট কেন্দ্র রয়েছে 140টি এবং আমাদের কাছে এখন পর্যন্ত 101টি কেন্দ্রের ফলাফল এসছে। এর মধ্যে ধানের শীষের যিনি প্রার্থী সরওয়ার আলমগীর তিনি 96,112 ভোট পেয়েছেন। এর বাইরে 11 দলীয় জোটের যিনি প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 40,269 ভোট পেয়েছেন। এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির যিনি একতারা প্রতীকে লড়ছেন সৈয়দ সাইফুদ্দিন মাইজ ভান্ডারী তিনি 8,800
45 ভোট পেয়েছেন। এই আসনে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের প্রার্থীর সাথে বিএনপির প্রার্থীর ব্যবধান প্রায় 55,800 ভোট। সুস্পষ্টত বলা যায় যে এই আসনে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন, যদিও এই আসনে বিএনপির প্রার্থী নিয়ে একটি ঋণ খেলাপির জটিলতা ছিল, সেটিও এখনও আমরা আনুষ্ঠানিকভাবে আসলে নির্বাচন কমিশনের যে কার্যালয় অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেটির ফলাফল ঘোষণা নিয়ে কোনো বক্তব্য আসলে জানতে পারিনি। তবে এই আসনে বিএনপির প্রার্থী তিনি কিন্তু এগিয়ে আছেন। তো চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে এইভাবেই আসলে বিএনপির প্রার্থীরাই প্রায় 14টি আসনে তারা এগিয়ে আছে, 2টি আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন। তো এখন আনুষ্ঠানিক ঘোষণা হয় না, আমরা অপেক্ষা করছি কেন্দ্রে, নিশ্চয়ই সেটি আনুষ্ঠানিকভাবে যখন ফলাফল ঘোষণা করা হবে সরকারিভাবে। অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। গণভোট প্রসঙ্গে বলেছিলাম আমাদের সময় একদম শেষের দিকে। গণভোট নিয়ে শামসুর রহমান লিটন, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। হ্যাঁ জয়যুক্ত হচ্ছে, হ্যাঁ জয়যুক্ত হলে বিএনপির ক্ষমতায় আসছে, বিএনপি সরকার গঠন করছে, তাদের ঘাড়ে কতটুকু গরম নিঃশ্বাস ফেলবে? এখানে এই গণভোটটি হচ্ছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে কমপ্লিকেটেড গণভোট, সবচেয়ে দুর্বোধ্য গণভোট, সবচেয়ে প্রয়োজনীয় গণভোট এবং সবচেয়ে জটিল গণভোট। সবচেয়ে প্রয়োজনীয় বললাম এই কারণে যে জুলাই আগস্টের আগে আর ফিরে যাওয়া উচিত হবে না, আর ফিরে যাওয়া আমরা যাব না, কেউই এ ব্যাপারে আজ পর্যন্ত দ্বিমত করতে আমি শুনি নাই। যে সবাই, এবং পরিবর্তন কে না চায়, সবাই চায়, কিন্তু আমাদের এখানে পরিবর্তনটা অবশ্যম্ভাবী হয়ে গেছে। কি কারণে? কারণ ভোট হলে আমরা কেউ ভোট মানি না, যে হেরে যায় মানে না। পার্লামেন্টারি শাসন বলি ওয়েস্টমিনিস্টার। আমি ওয়েস্টমিনিস্টারের দেশে যেহেতু 20 বছর থেকে থাকি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ধারে কাছেও নাই এই গণতন্ত্র। এই গণতন্ত্র ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলা মানে ওয়েস্টমিনিস্টারকে অপমান করা এবং খামোখা একটা আত্মম্বরিতায় ভোগা। কিছুই 0.01%-এর কোনো সম্পর্ক নাই, কারণ এই পার্লামেন্ট হচ্ছে আসলে একটা প্রেসিডেন্সিয়াল ফর্মের পার্লামেন্ট। সো এটার কোনো পদের নাম এদিক ওদিক হলে কিছু, সব কিছু মিলে মানুষের অংশগ্রহণ, রিপাবলিক, মানুষের লাইফ অ্যান্ড প্রপার্টির যে নিরাপত্তা, রাষ্ট্রের যেটা দায়িত্ব, রাষ্ট্র হচ্ছে প্রতিটা মানুষকে শিশুর মতো করে লালন পালন করবে। তাকে 5টা অধিকার দিতে না পারুক, অন্তত রাষ্ট্র যে চেষ্টা করছে এটা প্রতিষ্ঠা করতে হবে। তা না করে কিছু মানুষ প্রচুর সম্পদের মালিক হয়ে যায়, যার চপ্পল পরার সুযোগ থাকে না, সে $5,000 স্যুট পরে। সব কিছু মিলে মানুষ দারিদ্র্য থেকে চরম দারিদ্র্যের দিকে যাচ্ছে, শুধু স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা রাষ্ট্র মিলাচ্ছি। এই অবস্থা থেকে ওইদিকে আর যাওয়া যাবে না। সো সামনে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো খুব সিম্পল কতগুলো সংস্কার দরকার ছিল। বিচার বিভাগ সঠিক বিচার কিভাবে করবে, নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নেই। যে 15 মাসের গবেষণা একটা অশ্বডিম্ব পেরেছে, এমন একটা পেপার ধরিয়ে দিয়েছে। আজকেও যখন আমি রংটার দিকে তাকাচ্ছিলাম, আমার কাছে কিন্তু কষ্ট লেগেছে। কিছু শিক্ষিত মানুষ পুরো জাতিকে অশিক্ষিত এবং মূর্খ ভেবে এমন একটা কাগজ ধরিয়ে দিল, যেটা অত্যন্ত প্রয়োজনীয় একটা সংস্কারকে জটিল একটা কাগজের ভিতরে ঢুকিয়ে দিল। এখন আমি উদাহরণটা দিয়ে দিই, আপনারা সহজে বুঝতে পারবেন। এখন ধরুন বিএনপি বলেছে যে এক হচ্ছে যে, যেমন আমি সুযোগ নেই, যেহেতু আপনি ইতিমধ্যে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি সম্পর্কে বলেছেন, সুতরাং আমরা এখন বলতেই পারি বিজয়ী শক্তিকে অভিনন্দন। ডিবিসি চ্যানেল থেকেও আপনি বলতে পারেন, অথবা আমরা সবাই বলতে পারি, এবং বলতে পারি যে সংসদ আমরা পেতে যাচ্ছি, সেখানে যে সরকারটি গঠিত হবে তাকে নেতৃত্ব দেবেন, দেশকে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, এবং মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই দেশকে নেতৃত্ব দেবেন। কিন্তু তিনি কি করবেন? তিনি ওই সংসদকে নিয়ে, আমরা ভালো করে মনে করি যে একটা চমৎকার একটা বিরোধী দল হবে, দায়িত্বশীল বিরোধী দল হবে। জামাত ইসলামের আমির আজকে যে বক্তব্যটা, মনটা ভরে গেল, এরকম কথা অনেকদিন শুনি নাই। তিনি যেভাবে পজিটিভলি চমৎকারভাবে বললেন যে দায়িত্বশীলতার সঙ্গে আমরা যেখানে যাই না কেন ভূমিকা পালন করবে, যারা বিজয়ী হবে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে, এবং আমরা চাইবো যে তারাও যাতে জাতীয় ঐক্য, এবং এই যে কথাগুলো, এগুলো তো আমরা শুনি নাই। ব্যারিস্টার শিশির মনির যে আমরা শুনি নাই, ব্যারিস্টার শিশির মনির, এবং একবার শুধুমাত্র 96 সালে বেগম খালেদা জিয়া দেশনেত্রী কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন, উনি বেগম শেখ হাসিনাকে তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন। এবং 1/11-এর সময় তিনি যখন জেলে গেলেন, 3 দিনের মাথায় তিনি স্টেটমেন্ট দিলেন, এটা রাজনৈতিক একটা নির্যাতন, তাকে মুক্তি দিতে হবে। সো ওই সংস্কৃতিটা আমাদের একেবারে পুরো ডেমোক্রেটিক সংস্কৃতি আনতে হবে, টেবিল টকের সংস্কৃতিটা। আমরা এই আশায় থাকলাম, এবং তারেক রহমান, কিন্তু এখানে জটিলতা আছে। এই সংকটটা কি জানেন? এই যে পিআর সিস্টেমে, অর্থাৎ উচ্চকক্ষ যে হবে, সেখানে পিআর সিস্টেমে হবে না প্রপোর্শনেট হবে। বিএনপি কিন্তু ওখানে একটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যেমন জামাতের অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এখন জামাত জিতলে যেটা হতো একই ব্যাপার। এখন বিএনপি তো বিশ্বাস করে
প্রপোর্শনেট মানে একটা সংকট থেকে গেল, এটা নিয়ে আলোচনা করলে না, অনেক কিন্তু- সময় লাগবে, আমার সময় একদম শেষ। শামসুল আলমীকে অনেক ধন্যবাদ, আমি খুব সরি গণতন্ত্রের আপনাকে। সংকটের মধ্যে দিয়ে তাদেরকে জি, আগাতে দিতে হবে। আপনি নিশ্চয়ই কাটাতে পারবেন আপনারা, এবং মানে বিএনপি কাটাতে পারবে, আমরা এই আশায় থাকলাম। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে এই মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আমরা আছি আপনাদের সঙ্গে একদম সকাল পর্যন্ত, সব ফলাফল ঘোষণা শেষ পর্যন্ত অবশ্যই থাকবো। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল ছিল এখনকার মতো এ পর্যন্তই। ডিবিসির সঙ্গে থাকবেন।